অ্যান্ড ওয়েভ অর্থাৎ পর্যাবৃত্ত গতি এবং তরঙ্গ। তো আমরা পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন এটা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করব। তো শুরুতেই আমরা দেখি পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি জিনিসটা কি। যদি কোনো বস্তু কণার গতি এমন হয় যে সে তার গতিপথের নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে ঠিক নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে আমরা বলবো সেই গতিটা একটা পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। যেমন এমন হতে পারে যে এই পয়েন্ট থেকে শুরু করে একটা পিঁপড়া ঠিক এই রাস্তা বরাবর ঘুরে 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 আসে, তাহলে সে ঠিক এই রাস্তা বরাবর ঘুরে আবার এখানে আসলো, আবার ঠিক এক্স্যাক্ট সেম রাস্তা ধরে সে আবার ঘুরে আসলো। যদি এমন হয় যে প্রথমবারে যেতে গিয়ে তার 5 মিনিট লাগলো, কিন্তু পরের বার এই একই রাস্তাটা হুবহু একইভাবে ঘুরতে গিয়ে তার 5 মিনিট না 10 মিনিট লাগলো, তাহলে দেখো সে কিন্তু একই রাস্তা বারবারে ঘুরে আসলো, কিন্তু প্রথমবারে 5 মিনিট লাগলো, পরের বারে 10 মিনিট লাগলো, তাহলে কিন্তু এটা পর্যাবৃত্ত গতি হবে না। কিন্তু যদি এমন হয় যে পিঁপড়াটা এই রাস্তা ধরে চলে, ঠিক একই দিক দিক মেনটেন করে চলে, এই রাস্তাটা ধরে বারবার চলে এবং এই পয়েন্টটাকে সে এই দিক থেকে ক্রস করতে প্রতিবারই ঠিক ঠিক 5 মিনিট সময় নেয়, তাহলে কিন্তু এটাকে আমরা বলবো একটা পর্যাবৃত্ত গতি। কারণ ঠিক 5 মিনিট পর পর সে এই বিন্দুটাকে ঠিক একই দিক থেকে একইভাবে অতিক্রম করে যাচ্ছে, তাহলে এই গতিটা এক ধরনের পর্যাবৃত্ত গতি হবে। এই পর্যাবৃত্ত গতির একটি সাবসেট হচ্ছে অসিলেটরি মোশন বা স্পন্দন গতি বা ভাইব্রেটরি মোশন। সো অসিলেটরি মোশন কেমন? আমরা এই যে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি দেখলাম, এই যে বললাম যে 5 মিনিট পর পর পুরো জিনিসটা রিপিট করে, এই 5 মিনিটকে আমরা বলবো এই পর্যাবৃত্ত গতির পর্যায়কাল। অর্থাৎ সম্পূর্ণ পথটা একবার কমপ্লিট করতে যতটুকু সময় নেয় সেটাই হচ্ছে ওর পর্যায়কাল। এবার কোনো পর্যাবৃত্ত গতি যদি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায় বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যায়, তাহলে সেই গতিটা হবে অসিলেটরি মোশন বা স্পন্দন গতি বা ভাইব্রেটরি মোশন। তাহলে সেই অসিলেটরি মোশন কেমন হতে পারে? যেমন আমি যদি বলি যে আমরা ছাদ থেকে একটা সুতার সাহায্যে একটা ভারী বস্তুকে ঝুলিয়ে দিলাম, এবার এক পাশে সামান্য একটু টেনে যদি ছেড়ে দেই, তাহলে বস্তুটা কিন্তু দুলতে দুলতে একবার এই পাশে চলে আসবে, আবার দুলতে দুলতে এই পাশে ফেরত আসবে, এবং এক পাশ থেকে আরেক পাশে দুলে যেতে যেতে যত সময় লাগবে অন্য পাশ থেকে দুলে ফেরত আসতে কিন্তু ঠিক একই সময় লাগবে। তাহলে এই গতিটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি তো বটেই, এবং যেহেতু পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যায় অর্ধেক সময় বিপরীত দিকে যায়, তাহলে এটা হবে একটা অসিলেটরি বা ভাইব্রেটরি মোশন। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, আমি দুইটা গতির কথা বলবো, তোমরা বলবে যে কোন গতিটা অসিলেটরি মোশন। যেমন একটি ফ্যান, আমি ফ্যানের সুইচ অন করার সাথে সাথে ঘুরতে থাকে, তাহলে এই ফ্যানের গতিটা এটা অবশ্যই একটা পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি, কারণ প্রতিবার ঘুরে আসতে সমান সময় নেই এটা। আর আরেকটা হচ্ছে একটা গাড়ির ইঞ্জিনের ভেতর পিস্টনের গতি, এই গতিটা। এই দুইটার মধ্যে কোনটা পর্যাবৃত্ত গতি আমাকে এক্ষুনি বলো, এবং এই দুইটা যে পর্যাবৃত্ত গতি তার মধ্যে কোনটা অসিলেটরি মোশন সেটা আমাকে বলো। তাহলে দেখো আমরা দুইটা পর্যাবৃত্ত গতির কথা বললাম, একটা হচ্ছে ফ্যানের গতি, আর আরেকটা হচ্ছে ইঞ্জিনের ভেতর পিস্টনের গতি। তোমরা আমাকে বলো এর মধ্যে কোনটা ভাইব্রেটরি মোশন বা অসিলেটরি মোশন বা স্পন্দন গতি। তোমরা এটা কমেন্ট করতে করতে আমরা অসিলেটরি মোশনের পরে আরো সামনে আগাই। যদি কোনো একটা বস্তুর অসিলেটরি মোশন থাকে বা স্পন্দন গতি থাকে, কিন্তু এমন ভাবে থাকে যে ওই স্পন্দনের একটা ত্বরণ থাকবে, সেই ত্বরণটা হচ্ছে সাম্যাবস্থান থেকে সরণের বিপরীতমুখী এবং ত্বরণটা সরণের সাথে সাথে বাড়তে থাকে, তখন তাকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন। এই ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করি। যেমন এই যে স্প্রিং না, এই সরল দোলকটা আমি যদি ছেড়ে দেই, এই মাঝখানের এই বিন্দুটাকে কেন্দ্র করে একবার ডানে যায় একবার বামে যায়, একবার ডানে যায় একবার বামে যায়, এরকম করে দুলতে থাকে, তাহলে সে বারবার কিন্তু এই মাঝখানের পয়েন্টটাতে ফেরত আসতে চায়। তাহলে এই যে মাঝখানের পয়েন্টটাতে বারবার এসে ফেরত আসতে চায়, এটাই কিন্তু হচ্ছে তার সাম্যাবস্থা। তাহলে এই সাম্যাবস্থায় সে বারবারে ফিরে আসতে চায়। তোমরা অলরেডি অনেকে অ্যান্সার করে ফেলেছো যে পিস্টনের গতিটা হচ্ছে অসিলেটরি মোশন, তোমাদেরকে ধন্যবাদ। যেমন আমি দেখতে পাচ্ছি ফাহিম হোসেন আমাকে বলে দিয়েছে পিস্টন ইজ অসিলেটরি মোশন, হ্যাঁ এরকম। তাহলে দেখো আমরা এই যে সরল দোলকটা নিয়ে কথা বলছিলাম, এই সরল দোলকটায় এই মাঝখানের বিন্দুটা হচ্ছে ওর সাম্যাবস্থা। ও সাম্যাবস্থা থেকে যত দূরে চলে যায়
তত ওর সাম্যাবস্থায় ফিরে আসার ত্বরণ বাড়তে থাকে। তাহলে এখানে যত দূরে চলে যায় ত্বরণটা বাড়তে থাকে, কিন্তু ত্বরণটা অলওয়েজ কোন দিকে? ত্বরণটা হচ্ছে অলওয়েজ সাম্যাবস্থার দিকে। তাহলে সরণ যেদিকে হচ্ছে ত্বরণটা তার বিপরীত দিকে হচ্ছে। তাহলে এই যে মোশনটা, এই মোশনটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। কিন্তু আরেকটা কথা বাকি, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন হতে গেলে সরল রৈখিক গতি হতে হয়। এখানে তাহলে আমরা এই যে একটা গতি দেখতে পাচ্ছি সরল দোলকের, এটাকে আমরা কিভাবে আমরা সরল রৈখিক গতি বানাবো? তোমরা কমেন্টে আমাকে জানাও যে একটা সরল দোলকের গতি কখন সরল সন্তুলিত স্পন্দন হতে পারবে। উত্তরটা আমি এখন বলে দিচ্ছি যে কখন এই সরল দোলকের দোলনটাকে সরল সন্তুলিত স্পন্দন বলতে পারবো। দেখো, সাম্যাবস্থান থেকে একদিকে যতদূর সরে যায় সেই কোণটাকে যদি আমি বলি থিটা, তাহলে এই থিটা কোণটা হচ্ছে ওর কৌণিক বিস্তার। এভাবে দোলনের সময় যে একদিকে সর্বোচ্চ যত দূরে যাবে সেটাই হচ্ছে বিস্তার। আমি যদি রৈখিক দূরত্ব ধরি সেটাকে বলে রৈখিক বিস্তার, আর যদি কৌণিক দূরত্ব ধরি তাহলে সেটাকে বলে কৌণিক বিস্তার। যখন আমি এই কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে রাখবো তখন আমি বলবো হ্যাঁ, এই মোশনটা একটা সরল সন্তুলিত স্পন্দন বা সিম্পল হারমোনিক মোশন। কেন? কারণ 4 ডিগ্রি এর মধ্যে থাকলে এর দোলন গতিটা প্রায় সরল রৈখিক হয়ে যায়। আচ্ছা, এখন তোমাদের জন্য আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি। তোমরা এই প্রশ্নটার উত্তর আমাকে কমেন্টে জানানোর চেষ্টা করবে। আমি একটা গতি বর্ণনা করব, তোমরা সেই গতিটা দেখে আমাকে বলবে এটা সরল সন্তুলিত স্পন্দন কিনা। যেমন যদি এরকম হয়, এটা একটা ফ্লোর, এই ফ্লোরের উপর আমরা একটা পিং পং বল ছেড়ে দিলাম, তাহলে এটা হচ্ছে একটা পিং পং বল। এই বলটা উপর থেকে ছেড়ে দিলে এরকম করে নিচে এসে পড়ে মেঝেতে আঘাত করবে। ধরা যাক বলের উচ্চতা হচ্ছে h। তাহলে যদি এই দেয়ালে বা ফ্লোরে ধাক্কা খাওয়ার সময় স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে ধাক্কা খেয়ে বলটা আবার ঠিক ঠিক এই উচ্চতায় উঠবে। অর্থাৎ এই যে আমি বলটাকে ছেড়ে দিলাম, এটা মাটিতে ধাক্কা খেয়ে যত উচ্চতা থেকে পড়লো আবার ধাক্কা খেয়ে তত উচ্চতাতেই উঠে যাবে। তোমরা আমাকে বলো, যদি এই কাজটাই সে বারবার করতে থাকে তাহলে এই গতিটা সরল সন্তুলিত স্পন্দন হয় কিনা। তাহলে লিখো যে হ্যাঁ, যে এটা সরল সন্তুলিত স্পন্দন হয় বা সিম্পল হারমোনিক অসিলেশন হয়। আর যদি এটা সরল সন্তুলিত স্পন্দন না হয় তাহলে সেটাও আমাদেরকে লিখে জানাও যে না, এটা সরল সন্তুলিত স্পন্দন হয় না। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সাদিয়া আমাকে জিজ্ঞেস করেছে 4 ডিগ্রির বেশি হলে কি হবে। আসলে 4 ডিগ্রির বেশি যদি হয় তখন সেই যে আমার সরল দোলকের যে ববটা এইরকম করে যায়, আবার এইরকম করে ফিরে আসে। তাহলে সরল সন্তুলিত স্পন্দনের যে একটা শর্ত ছিল সরল রৈখিক গতি হবে, সেটা আসলে আর সে মানে না। কিন্তু যদি 4 ডিগ্রির মধ্যে থাকে, যেমন এটা যদি বব হয় ঠিক 4 ডিগ্রির মধ্যে হয়, তাহলে সে এতটুকু জায়গার মধ্যে নড়াচড়া করে, সেই মোশনটাকে আমরা প্রায় সরল রৈখিক বলে ধরে নিতে পারি। তাহলে কি হবে? এটা সরল সন্তুলিত স্পন্দন হয়ে যাচ্ছে। আর যদি অনেক বেশি ডিগ্রি নিয়ে দোলাদুলি করে তাহলে হচ্ছে সেটা সরল সন্তুলিত স্পন্দন আসলে হচ্ছে না। এখন তোমরা আমাকে এই প্রশ্নটার উত্তর দাও যে একটা বলকে মেঝেতে ফেলে দিলে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় এবং বলটা ধাক্কা খেয়ে প্রতিবার সেই আগের উচ্চতায় উঠে, অর্থাৎ এরকম এরকম করে উঠানামা করতে থাকে, তাহলে এই গতিটা সরল সন্তুলিত স্পন্দন হবে কি না। তাহলে তোমরা অনেকেই অলরেডি অ্যান্সার দিয়েছো। যে একজন লিখেছো, মাহাদি সাকিব লিখেছো যে না, এটা সরল সন্তুলিত স্পন্দন হয় না, এবং ফাহিম হোসেন লিখেছো হ্যাঁ, এটা সরল সন্তুলিত স্পন্দন হয়। আমি আরো দেখতে পাচ্ছি সিয়াম আমাদেরকে লিখেছো যে না, এটা সরল সন্তুলিত স্পন্দন না। এবার আমি উত্তরটা দিয়ে দেই। এক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব যে এই গতিটা সরল সন্তুলিত স্পন্দনের সব বৈশিষ্ট্য মানে কিনা। যদি মানে তাহলে এটা সরল সন্তুলিত স্পন্দন, আর যদি না মানে তাহলে না। যেমন এখানে বলটা সবসময় একই দূরত্বের মধ্যে চলাফেরা করে, যতটুকু সময় লাগে উঠতে ততটুকু নামে, তাহলে এটা ঠিকই পর্যাবৃত্ত গতি হবে, ঠিকই স্পন্দন গতি হবে, ঠিকই সরল রৈখিক গতি হবে। কিন্তু সরল সন্তুলিত স্পন্দনের একটা বৈশিষ্ট্য ছিল ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। অর্থাৎ সরণ যদি হয় x আর ত্বরণ যদি হয় a, তাহলে a প্রপোর্শনাল টু -x। কিন্তু এক্ষেত্রে এই শর্তটা সে মানে না, কারণ সে যেহেতু মুক্তভাবে পড়ে আবার ধাক্কা খেয়ে উঠে যায়,
তাহলে সবসময় অভিকর্ষজ ত্বরণ থেকে যায় জি, যার পরিমাণটা বাড়ছেও না কমছেও না। তাহলে যেহেতু এই ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়নি, তাই এটা আসলে সরল সন্ধিত স্পন্দন হবে না। যারা যারা সরল সন্ধিত স্পন্দন হয়নি লিখেছো, যেমন ফাহিম আহমেদ লিখেছো না হবে না, যারা যারা এই উত্তরটা বের করতে পেরেছো যে সরল সন্ধিত স্পন্দন হবে না, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এবার আমাদের পরের টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের সাথে বৃত্তাকার গতির সম্পর্ক। এই জিনিসটা আমি একটু এক্সপ্লেইন করি, তারপর আমরা হচ্ছে এটা লাইভ ডেমনস্ট্রেট করব তোমাদেরকে। তো আমি সেই লাইভ ডেমনস্ট্রেশনটা শুরু করার আগেই তোমরা এক কাজ করো, জলদি জলদি তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে ট্যাগ করে ফেলো, তাহলে তারাও যাতে এই লাইভ ডেমনস্ট্রেশনটা দেখতে পায়। আজকে আমরা বেশ অনেকগুলো অ্যানিমেশন দেখব, যেখানে আমরা এই তরঙ্গ, তারপর সরল সন্ধিত স্পন্দন এই সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারবো এবং বুঝতে পারবো। তো সবার জন্যই যেহেতু এগুলো দেখা জরুরি, তোমরা সবাইকে কমেন্টে ট্যাগ করে ফেলো, তারা এসে তোমাদের সাথে ওই জিনিসটা দেখতে পারবে এবং তোমরা চাইলে পরে এই জিনিসগুলো খুঁজে বের করে এটা নিয়ে আলোচনা করতে পারবে। তাহলে আমরা এখন সরল সন্ধিত স্পন্দনের সাথে বৃত্তাকার গতির সম্পর্কটা নির্ণয় করব। ধরো এই হচ্ছে আমার একটা বৃত্তাকার চাকা। এখন এই চাকার ভেতরে আমি একটা কাঁটা লাগিয়ে দিলাম, এরকম একটা কাঁটা। এবার আমি যদি এদিক থেকে আলো ফেলি, এদিক থেকে আলো ফেললে এই কাঁটার একটা ছায়া পড়বে। ধরো এই বরাবর আমি একটা লাইন এঁকে নিলাম বোঝানোর জন্য যে শুরুতে কাঁটাটা কোথায় ছিল। তাহলে এবার যদি আমি এদিক থেকে আলো ফেলি, আমার এই বরাবর একটা ছায়া পড়বে। যেহেতু কাঁটাটা শোয়ানো, তাই ছায়াটাও পড়বে ছোট্ট। এরপর ধরা যাক 1 সেকেন্ড পর কাঁটাটা ঘুরে এখানে চলে আসলো, সমকৌণিক বেগে ঘুরে এখানে চলে আসলো। তাহলে তখন ছায়াটা পড়বে কতটুকু বলতো? তখন ছায়াটা পড়বে ঠিক এতটুকু লম্বা। এরপরে কাঁটাটা যদি আরো 1 সেকেন্ডে ঘুরে এই পর্যন্ত চলে আসে, এবার কিন্তু ছায়াটার দৈর্ঘ্য আরো একটু বাড়বে এবং সেটা হয়ে যাবে এতটুকু। ঠিক একইভাবে আমি যদি আরো কয়েকটা পজিশনের জন্য ছবি আঁকি, যেমন এই অবস্থায় ছায়া কেমন, এই অবস্থায় ছায়া কেমন, তাহলে পর্যায়ক্রমে আমি পাবো হচ্ছে এতটুকু উচ্চতা এবং আবার শূন্য উচ্চতা। এরপর আমি এর পরেরটা করতে পারি এভাবে যে 1 2 3 এবং 4 সেকেন্ড পরে আবার এখানে ফিরে আসবে। সেটাও যদি আমি এঁকে ফেলি, তাহলে হবে এইরকম, এইরকম, এইরকম এবং এরকম। তাহলে এবার এই যে ছায়ার উচ্চতাগুলো আমি এঁকে ফেলেছিলাম, আমি সেগুলো একটা লাইন দিয়ে যোগ করে দিচ্ছি। দেখো এই লাইনটা দিয়ে যদি আমি সবগুলো ছায়ার উচ্চতা যোগ করে দেই, তাহলে সুন্দর একটা সাইন ওয়েভ চলে আসে। তার মানে এরকম সমকৌণিক বৃত্তাকার গতির সাথে সাইন ওয়েভটা জড়িত। তাহলে এই চাকাটাকেই আমরা এখন একটু এখানে আলাদা করে আঁকি। আমরা ধরে নিচ্ছি এই প্রথমে সাম্যাবস্থায় ছিল, সেটা হচ্ছে 0 রেডিয়ান। এরপর যদি ঘুরে এখানে চলে আসে কাঁটাটা, তাহলে সেটা হচ্ছে থিটা রেডিয়ান। তাহলে থিটা ইকুয়ালস যে ওমেগা টি, সেটা আমরা আগে কৌণিক বেগের সূত্র থেকে জানতাম, থিটা ইকুয়ালস ওমেগা টি। তাহলে এই অবস্থায় এই যে কাঁটার দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা যদি হয় এ, তাহলে এই কাঁটার যে উল্লম্ব উপাংশ, এই উল্লম্ব উপাংশ অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যটা হচ্ছে y যদি আমি ধরি, y ইকুয়ালস a সাইন ওমেগা টি। a সাইন থিটা সেটাকে আমি ওমেগা টি লিখলাম। এখন কথা হচ্ছে কাঁটাটা যে এইখান থেকেই ঘোরা শুরু করবে এমন তো কোনো কথা নেই। কাঁটাটা চাইলে অলরেডি ডেল্টা অ্যাঙ্গেল ঘুরে থাকতে পারে, সেখান থেকে সে স্টার্ট করতে পারে। যদি ডেল্টা অ্যাঙ্গেল ঘুরে থাকে এবং তারপর থেকে স্টার্ট করে, তাহলে ডেল্টার পরের অংশটুকু হচ্ছে ওমেগা টি। তাহলে সব মিলিয়ে সম্পূর্ণ কোণের মানটা হবে ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এই যে সরল সন্ধিত স্পন্দন একটা কাঁটা, আমরা একটা ছায়ার দৈর্ঘ্য দেখতে পাচ্ছিলাম, বড় হচ্ছিল ছোট হচ্ছিল, তার জন্য আমি যে কোনো সময় সরণের সমীকরণ পেয়ে যাচ্ছি y ইকুয়ালস a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এইটা হচ্ছে আমার সরল সন্ধিত স্পন্দনের সরণের সমীকরণ। এবার এই জিনিসটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা লাইভ ডেমনস্ট্রেশনে যাচ্ছি। দেখো এখানে দেখা যাচ্ছে যে একটা স্প্রিং, এই স্প্রিং এর সাথে একটা ভর যুক্ত করা। তাহলে একটা স্প্রিং এর সাথে ভর যুক্ত করে সেটাকে একটু টেনে যদি আমি ছেড়ে দেই, তাহলে সেটা এই লাল বক্সটার মতো সরল সন্ধিত স্পন্দনে উঠতে থাকবে এবং নামতে থাকবে। এবং এটার যদি আমরা ছায়া ফেলতে পারতাম, তাহলে আমরা দেখতে পেতাম যে আসলে এই ছায়াটা একটা বৃত্তাকার রাস্তা ধরে ঘুরতে থাকে। তাহলে দেখো এই যে এখানে এই নীল বৃত্তের উপরে সবুজ রঙের একটি বিন্দু খুব সমকৌণিক বেগে বৃত্তাকারে ঘুরছে, তো ঘুরছেই।
ঠিক তার বরাবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে লাল বক্সের ভেতরের সবুজ বিন্দুটি। তাহলে এই সবুজ বিন্দুটির গতি কেমন? সরল সন্ধিত স্পন্দন, উপরে উঠে নামে। এটাই হচ্ছে আমাদের সেই ছায়ার বিভিন্ন সময়কার সরণটা বা উচ্চতাটা, আর এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তাকার গতি। এটাকেই আমি যদি আবার আরেকভাবে দেখাতে চাই, তাহলে আমি এরকম করে দেখাতে পারি। এই যে দেখো, এই হচ্ছে আমার সেই বৃত্তাকার চাকা। চাকার ভেতরে এই যে সবুজ রঙের কাঁটাটা আমি দেখতে পাচ্ছি, আর এই কাঁটার ছায়াটা, এই কাঁটার মাথায় যে লাল বলটা লাগানো, সেই লাল বলটার ছায়া হচ্ছে নিচের এই নীল বলটা। তাহলে দেখো, লাল বলটার দিকে খুব ভালো করে তাকাও। এই লাল বলটা কিন্তু খুব সুন্দর করে সমকৌণিক বৃত্তাকার বেগে ঘুরছে। সমকৌণিক বেগে এটা ঘুরতেই থাকবে, এবং তার যে ছায়াটা দেখতে পাচ্ছি আমি নীল রঙের বলটা, সেই নীল রঙের বলটা হচ্ছে ঠিক ডানে বামে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। তাহলে এই লাল বলের বেগটা হচ্ছে একটা কৌণিক বেগ বা বৃত্তাকার বেগ, আর এই যে নীল বলটা, এই নীল বলের বেগটা হচ্ছে আমার সরল সন্ধিত স্পন্দন। তাহলে বলো তো এখানে সাম্যাবস্থা কোথায়? সাম্যাবস্থা হচ্ছে এই যে ঠিক মাঝখানে। আমি যেখানে আমার আঙ্গুলটা ধরে আছি এই জায়গাটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা থেকে একদিকে যত দূর গেল, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমার রৈখিক বিস্তার। সাম্যাবস্থা থেকে এই ডান দিকে যতটুকু যাচ্ছে সেটা হচ্ছে আমার রৈখিক বিস্তার, আবার সাম্যাবস্থা থেকেই বাম দিকে যতটুকু যাচ্ছে এটাও হচ্ছে আমার রৈখিক বিস্তার। এখন দেখো, এই জিনিসটা আমরা দেখে ফেললাম যে সরল সন্ধিত স্পন্দনের সাথে বৃত্তাকার গতির সম্পর্কটা কি। তোমরা, আমরা এই যে লাইভ ক্লাসটা করছি, এই লাইভ ক্লাসটা তোমার ফ্রেন্ডদের সাথে এক্ষুনি শেয়ার করে ফেলো, তাহলে অনেক বেশি মানুষ একসাথে এই ক্লাসটা করতে পারবে। আমরা এখন সরল সন্ধিত স্পন্দনের সরণ, বেগ ও ত্বরণ নিয়ে কথা বলবো। যেমন আমি যদি একটা স্প্রিং এর কথা চিন্তা করি, এই স্প্রিং এর মধ্যে আমি একটা ছোট্ট ভর বেঁধে সেটাকে একটু টেনে ছেড়ে দিলাম, তাহলে সে সাম্যাবস্থাকে কেন্দ্র করে ঠিক নির্দিষ্ট পরিমাণ নিচে নামবে, আবার এখান থেকে নির্দিষ্ট পরিমাণ উপরে উঠবে। তাহলে এই হচ্ছে তার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। আর তার থেকে নিচে যতটুকু নামে সেটাও বিস্তার, আবার উপরে যতটুকু ওঠে সেটাও বিস্তার। তাহলে এখানে অলরেডি আমরা একটু আগেই সরণের সমীকরণ দেখে ফেলেছি, y equals a sin omega t plus delta। এই জিনিসটা হচ্ছে সরণের সমীকরণ। যেমন আমাকে যদি এখন বিভিন্ন মান দিয়ে দেয়, তাহলে আমি বিভিন্ন সময়ের সরণ বের করতে পারবো। ধরা যাক আমাকে বলে দিল যে a হচ্ছে 1 মিটার, a হচ্ছে 1 মিটার, আর এই যে সাইনের ভেতরে ওমেগা টি, ধরো এই ওমেগার ভ্যালু দেয়া আছে, ওমেগার ভ্যালু দেয়া ধরে নাও 0.1 রেডিয়ান পার সেকেন্ড, এই ভ্যালুটা দেয়া। আর এই যেটি সময়, সেটা হচ্ছে আমি যখন থেকে টাইম কাউন্ট করা শুরু করলাম তারপর থেকে কতটুকু সময় অতিবাহিত হচ্ছে। ধরো এটা দিয়ে দিলাম আমি 3 সেকেন্ড। আর ডেল্টার যে ভ্যালু, ডেল্টাটা দিয়ে দিলাম আমি 0। ডেল্টা 0 মানে সে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করলো। আর ডেল্টা যদি 0 না হয়, তার মানে সাম্যাবস্থা থেকে না, সে অন্য জায়গা থেকে যাত্রা শুরু করলো। অর্থাৎ তার সরল সন্ধিত স্পন্দনের মধ্যে সে যখন সাম্যাবস্থানে নেই, সেরকম কোনো একটা সময় আমি আমার সময় গণনা শুরু করলাম। তাহলে কিন্তু ডেল্টার মানটা 0 না হয়ে অন্য একটা মান হবে। তাহলে এখন এক কাজ করো তো, আমি যেই ভ্যালুগুলো দিয়ে দিলাম, অর্থাৎ এ দিয়ে দিলাম 1 মিটার, ওমেগা দিয়ে দিলাম 0.1 রেডিয়ান পার সেকেন্ড, টাইম দিয়ে দিলাম 3 সেকেন্ড, এবং ডেল্টা দিয়ে দিলাম 0। তোমরা আমাকে ক্যালকুলেট করে বলো তো ওয়াইটা কত হবে। তোমরা আমাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে বলো যে এই ওয়াই এর মানটা কত হবে। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি যে y equals a sin omega t plus delta, এই সমীকরণ থেকে y এর মানটা বের করার জন্য। এই ফাঁকে আমি এই স্প্রিং এর ব্যাপারটা একটু এক্সপ্লেইন করি। দেখো, এই স্প্রিং যখন সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থা মানে কি? এই অবস্থা থেকে সে উপরেও উঠতে চায় না, সে এই অবস্থা থেকে নিচেও নামতে চায় না, এটাই হচ্ছে ওর সাম্যাবস্থা। এবার আমি যদি একটু নিচে টেনে ছেড়ে দেই, তাহলে স্প্রিং প্রসারিত হবে। দেখো, আমি এই স্প্রিং এর ব্যাপারটা একটু ভালো করে এক্সপ্লেইন করি। এই স্প্রিংটার দিকে তাকাও। এই যে স্প্রিং, এই স্প্রিং এর সাথে একটা ভর ঝুলানো। ভর ঝুলানো অবস্থায় ভরটা এই সবুজ লাইন বরাবর স্থির থাকে, এই বরাবর লাইন বরাবর সে স্থির থাকে। তাহলে এই হচ্ছে তার সাম্যাবস্থা, এই হচ্ছে তার সাম্যাবস্থা।
অনেকে লিখেছো যে পিং পং বলের সাথে এই জিনিসটার পার্থক্য বুঝতে পারছো না, তাই আমি এই জিনিসটা একটু এক্সপ্লেইন করি। এই সাম্যাবস্থায় থাকা অবস্থায় সে উপরেও উঠতে চায় না, নিচেও নামতে চায় না। এবার আমি এই সাম্যাবস্থা থেকে এই ভরটাকে নিচের দিকে এ পরিমাণ টেনে ছেড়ে দিলাম, তাহলে কি হবে? এ পরিমাণ টানলে স্প্রিংটা কিন্তু আসলে প্রসারিত হবে। যখনই একটা স্প্রিং প্রসারিত হবে তখনই স্প্রিং কিন্তু F ইকুয়ালস কে এক্স এই পরিমাণ প্রত্যয়নী বল প্রয়োগ করে। কে হচ্ছে এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট এবং এক্স হচ্ছে আমি তাকে কতটুকু প্রসারিত করলাম। যেমন এখানে আমি এ পরিমাণ প্রসারিত করলাম, তাহলে স্প্রিং কতটুকু বল প্রয়োগ করবে? তাহলে স্প্রিং করি, স্প্রিং তার আগের অবস্থায় ফিরে যেতে চায়, স্প্রিং উপরের দিকে বল প্রয়োগ করে, স্প্রিং উপরের দিকে বল প্রয়োগ করে F ইকুয়ালস কে এ। তাহলে সরণ যেদিকে হচ্ছে, এই যে এই দিকে সরণ হচ্ছে, নিচের দিকে সরণ হচ্ছে, আর উপরের দিকে প্রত্যয়নী বল প্রয়োগ হচ্ছে। বল যেদিকে ক্রিয়া করে ত্বরণ তো সেদিকেই হয়, তাহলে সরণ আর বলের দিক বিপরীত, তাহলে সরণ আর ত্বরণের দিকও বিপরীত। কিন্তু ওই যে পিং পং বল ছিল, পিং পং বলের বেলায় সবসময়ই জি এর মান নিচের দিকেই ছিল। বল যখন নিচে নামতো তখনও জি এর মান নিচের দিকে, বল যখন উপরে উঠতো তখনও জি এর মান নিচের দিকে। জি এর মানের তো আর পরিবর্তন হয় না। কিন্তু এখানে একটু দেখো, যখন এই স্প্রিংটা এই ভরটাকে নিয়ে এই সাম্যাবস্থা থেকে আবার উপরে উঠে যাবে তখন এই দিকে সরণ হচ্ছে, সেই মুহূর্তে কিন্তু স্প্রিং নিচের দিকে বল প্রয়োগ করবে F ইকুয়ালস কে এ। যখন এ তে পৌঁছে যাবে তখন F ইকুয়ালস কে এ পরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করবে। তাহলে এবারও সরণ যেদিকে হচ্ছে বল তার বিপরীত দিকে, তার মানে ত্বরণটাও দেখো, তাহলে সরণ ত্বরণের ত্বরণটা সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়, তাই এটা সরল সন্ধিত স্পন্দন হচ্ছে। আচ্ছা, তো তোমরা কি কেউ এই অঙ্কটার অ্যান্সার বের করতে পেরেছো? এই অঙ্কটার অ্যান্সার অনেকে আমাকে জানিয়েছো 0.2995 এরকম। তো আমি এটা একটু করে দেখবো এখন ক্যালকুলেটর দিয়ে। এই অঙ্কটা করার জন্য দেখো, আমার a এর ভ্যালু হচ্ছে 1 আর সাইনের ভেতরে 0.1 ইন্টু 3, অর্থাৎ সাইনের ভেতরে অ্যাঙ্গেলটার জায়গায় থাকবে 0.3। কিন্তু ক্যালকুলেটরটাকে আমার অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। তাহলে এই যে আমি রেডিয়ান মোডে নিয়ে গেলাম, এবার a এর মান 1 আমি লিখলাম 1 ইন্টু সাইন ভিতরে 0.1 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 0.3 প্লাস ডেল্টা তো 0, তাহলে আমি ইকুয়াল দিলেই ভ্যালুটা চলে আসবে। ভ্যালুটা হচ্ছে 0.29552, অর্থাৎ তোমাদের অ্যান্সারটা ঠিক আছে। তাহলে আমাকে এইমাত্র মাহাদি সাকিব জানিয়েছে যে অ্যান্সারটা হচ্ছে 0.29552, তাহলে এই অ্যান্সারটা সঠিক। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা এরপরে বেগ আর ত্বরণ নিয়ে কথা বলবো। দেখো, সরল সন্ধিত স্পন্দনের সরণ হচ্ছে y ইকুয়ালস a sin ওমেগা টি প্লাস ডেল্টা, আর বেগের সমীকরণ হচ্ছে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের বেগের সমীকরণ। তাহলে বলো তো বেগ কখন সর্বোচ্চ হবে? দেখো, যদি y এর মানটা 0 হয়, y এর মান 0 হলে এই অংশে কিছু আর মাইনাস যাচ্ছে না, তখন v ম্যাক্সিমাম হবে। y এর মান 0 হলে v ম্যাক্স ইকুয়ালস চলে আসবে ওমেগা রুট ওভার a স্কয়ার, অর্থাৎ ওমেগা a। এটাই হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের সর্বোচ্চ বেগের মান, এটাই হচ্ছে v ম্যাক্স। তাহলে এটা কখন হয়? যখন y 0 থাকে। y এর পরিচয় কি ছিল? y পরিচয় ছিল সরণ, তাহলে সরণ যখন 0 হবে তখন বেগের মানটা সর্বোচ্চ হবে। তাহলে সরণ কখন 0 হয়? সরণ 0 হয় সাম্যাবস্থায়, সাম্যাবস্থায়। তার মানে ইকুইলিব্রিয়ামে যখন থাকবে তখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা বুঝতে পারলাম সরল সন্ধিত স্পন্দনে সাম্যাবস্থায় সবচেয়ে বেশি বেগ থাকে বা ইকুইলিব্রিয়ামে ম্যাক্সিমাম ভেলোসিটি থাকে। তাহলে এখন একটু দেখি তো বিস্তারে কত ভেলোসিটি থাকে। বিস্তারে যখন আমি যাব, বিস্তার 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 মানে y ইকুয়ালস হয়ে যাবে a। তাহলে সেক্ষেত্রে ভেলোসিটি ইকুয়ালস ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস a স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার তো হচ্ছে 0। দেখো, সরল সন্ধিত স্পন্দনের বিস্তারে চলে যাওয়া মানে এই সরণের মানটা a, কারণ a ছিল আমাদের বিস্তার। তাহলে বিস্তারে চলে গেলে এই y এর জায়গায় তুমি a বসাও, তাহলে বিস্তারে a বসালে দেখো a স্কয়ার মাইনাস a স্কয়ার 0 চলে আসবে। তাহলে 0 চলে আসলে ভেলোসিটি ইকুয়ালস 0 চলে আসলো।
এটাই হচ্ছে সর্বনিম্ন বেগ। অর্থাৎ সরলচন্দ্রিত স্পন্দনে বিস্তারে গিয়ে সর্বনিম্ন বেগ হয়। তার একটা উদাহরণ দেই, দেখো। এই যে আমাদের সরল দোলক ছিল, সেই সরল দোলকটা দুলতে দুলতে যখন এক সাইডে চলে যায় তখন তাকে থামতে হয়, থেমে তারপরে সে উল্টা দিকে আবার চলা শুরু করে। তাহলে এই যে এক প্রান্তে গিয়ে থামলো, থেমে তারপর নিশ্চয়ই উল্টা দিকে চলা শুরু করলো, তা না হলে কিভাবে উল্টা দিকে আসলো? তাহলে এই এক পাশে চলে যাওয়া, যখন যেখান থেকে আর বাইরে যাবে না, সেটাই তো আবার বিস্তার। তাহলে বিস্তারে পৌঁছে বেগটা হয়ে যায় 0। তাহলে দেখো সরলচন্দ্রিত স্পন্দনের বিস্তারে বেগ হচ্ছে 0। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা ত্বরণ নিয়ে কথা বলবো। আমরা এখন ত্বরণ বা এ নিয়ে কথা বলবো। সরলচন্দ্রিত স্পন্দনের ত্বরণ এ ইকুয়ালস হচ্ছে -ω²y। তাহলে এই হচ্ছে আমার ত্বরণের সমীকরণ। তাহলে এই ত্বরণেও চাইলে আমরা সাম্যাবস্থায় বা ইকুইলিব্রিয়ামে y ইকুয়ালস বসাতে পারি 0। আর এটাকেই আমরা বিস্তারে y ইকুয়ালস বসাতে পারি a। এখন তোমরা আমাকে বলো তো, যে তাহলে এই যদি হয় ত্বরণের মান, তাহলে ত্বরণ কোথায় সর্বোচ্চ আর কোথায় সর্বনিম্ন? এক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু কোথায় হবে আর মিনিমাম এক্সিলারেশন কোথায় হবে? সেটা কি ইকুইলিব্রিয়ামে হবে নাকি অ্যামপ্লিটিউড বা বিস্তারে গিয়ে হবে? তাহলে তোমরা আমাকে এই জিনিসটা কমেন্টে জানাও যে এক্সিলারেশন এ ম্যাক্স কোথায় আর এ মিনিমাম কোথায়। এই দুইটা জিনিস কোথায় আমাকে এখন আমাকে জানাও। আর এই ফাঁকে তোমরা আমাকে আরেকটা জিনিস বলে ফেলো। আমরা তো আজকে পর্যাবৃত্ত গতি নিয়ে একটা ক্লাস নিচ্ছি, তোমরা পরবর্তী ক্লাসটা কোন টপিকের উপর করতে চাও? তোমরা কমেন্টে যদি এই জিনিসটা জানাও যে তোমরা পরবর্তী ক্লাসটা কোন কোন টপিকের উপর করতে চাও, সে অনুযায়ী আমরা আমাদের পরের ক্লাসটা অ্যারেঞ্জ করব। আচ্ছা, এখানে আমি আবার একটু মনে করে দিই কার পরিচয় কি। যেমন একটা স্প্রিং এর মধ্যে যদি একটা ভর রেখে আমি এটাকে একটু টেনে ছেড়ে দিই, তাহলে উপরে নিচে দুলতে থাকবে। তাহলে এই যে দোলনের যে সরণ সাম্যাবস্থান থেকে যে কোনো সময় কতটুকু উপরে বা কতটুকু নিচে, সেটাই হচ্ছে y বা সরণ। আর এই যে দোলনের যে বেগ, সেই বেগটাই হচ্ছে v। এই বেগের পরে এই যে ত্বরণ, সেটা হচ্ছে এই দোলনকালের জন্য এই বিভিন্ন অবস্থায় এই বস্তুটার যে বিভিন্ন ত্বরণ তৈরি হয়, সেই ত্বরণটা। তাহলে এই হচ্ছে আমার সরণ, বেগ আর ত্বরণ। অলরেডি তোমরা আমাকে অনেকে জানানো শুরু করেছো যে তোমরা পরবর্তী কি কি টপিকের উপরে ক্লাস করতে চাও, সেটা তো আমি দেখতে পাচ্ছি। এছাড়া আমাকে এইমাত্র রাইসা শাম্মা জানিয়েছো যে ম্যাক্সিমাম এক্সিলারেশন হবে হচ্ছে অ্যামপ্লিটিউডে। তাহলে অ্যামপ্লিটিউডে যখন চলে যাবে, অর্থাৎ y ইকুয়ালস যখন a চলে আসবে, তখন অ্যামপ্লিটিউডে গিয়ে এই এক্সিলারেশনটা ম্যাক্সিমাম হবে। আর তাহলে আমরা বুঝতেই পারলাম যে আসলে কোথায় গিয়ে হচ্ছে এক্সিলারেশনটা মিনিমাম হবে, সেটা হচ্ছে বাকি থাকে সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় গিয়ে y ইকুয়ালস 0 হয় এবং জিনিসটা মিনিমাম হয়ে যায়। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনের সরণ, বেগ আর ত্বরণ। তাহলে এই জিনিসটা গেল। এরপরে আমরা আমাদের নেক্সট টপিকে যেতে পারি, সেটা হচ্ছে স্প্রিং ও ভর ব্যবস্থার শক্তির পরিবর্তন। এটা খুবই সোজা একটা টপিক, আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, আমরা তো জানি যে একটা স্প্রিংকে তার স্বাভাবিক অবস্থা থেকে, ধরা যাক এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিক অবস্থা থেকে যদি x পরিমাণ প্রসারিত করা হয়, এই যে স্প্রিংকে আমি x পরিমাণ প্রসারিত করলাম, তাহলে স্প্রিং এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি জমে থাকে, সেই শক্তির পরিমাণটা হচ্ছে 12 kx²। এখানে কার পরিচয় কি? ই এর পরিচয় হচ্ছে স্থিতিশক্তি ইপি, আর কে এর পরিচয় হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক। আর এই যে এক্স, এই এক্স এর পরিচয় হচ্ছে সরণ। তাহলে এখন আমাকে বলো তো, আমরা যদি সরলচন্দ্রিত স্পন্দনের কথা চিন্তা করি, এই যে আমার সরলচন্দ্রিত স্পন্দন, সেখানে সাম্যাবস্থার থেকে একটা জিনিস কত দূরে যায়? অ্যামপ্লিটিউড এর সমান দূরে যায়, তাই না? তাহলে দেখো, এই জিনিসটা সাম্যাবস্থা থেকে অ্যামপ্লিটিউড এর সমান দূরে চলে যেতে পারে। তাহলে এই পরিমাণ যদি সরণ হয়, x ইকুয়ালস যদি a হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? 12 kA²। তাহলে এই হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এবার তোমরা একটু চিন্তা করে দেখো তো, একটা জিনিসের যে যান্ত্রিক শক্তি থাকে,
অর্থাৎ স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, সেটা নিয়ে একটু চিন্তা করা যাক। আমরা একটু আগে দেখেছি যে বিস্তারে চলে গেলে বেগ হয়ে যায় শূন্য। আমরা দেখলাম বিস্তারে চলে গেলে বেগ হয়ে যায় শূন্য। তাহলে এই পজিশনে তার কোনো বেগ নেই। বেগ না থাকলে গতিশক্তিও থাকে না, তাহলে শুধুই স্থিতিশক্তি। তাহলে দেখা যাচ্ছে এই ইপি যেটা, সেটাকেই আমরা এখানে লিখতে পারি আসলে টোটাল এনার্জি ই, কারণ বিস্তারে শুধুই স্থিতিশক্তি থাকে, তাহলে সেটাই তার মোট শক্তি। তাহলে ই ইকুয়ালস আমরা লিখলাম হাফ কে এ স্কোয়ার। এছাড়া অন্য কোনো এক জায়গায় ধরা যাক এক্স পরিমাণ সরণ হচ্ছে, তাহলে শুধু এক্স পরিমাণ যদি সরণ হয়, তাহলে সেই অবস্থানের জন্য ইপি বা পটেনশিয়াল এনার্জি হবে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে মোট শক্তি আমরা জানি হাফ কে এ স্কোয়ার, আর স্থিতিশক্তি আমরা জানি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে মোট শক্তির থেকে স্থিতিশক্তি বাদ দিলেই পাওয়া যাবে গতিশক্তি। তাহলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ই কে থাকবে হাফ কে, এটা থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের সরলচন্দ্রিত স্পন্দনে কিসের সমীকরণ? গতিশক্তির সমীকরণ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা মোট শক্তির সমীকরণ, এটা হচ্ছে স্থিতিশক্তির সমীকরণ, এটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। তাহলে এভাবে আমরা যে কোনো অবস্থানে বা এক্স অবস্থানে গতিশক্তি বের করতে পারি, স্থিতিশক্তি বের করতে পারি। আর যে কোনো অবস্থানে মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। তাহলে এই গেল হচ্ছে আমার স্প্রিং ও ভর ব্যবস্থায় শক্তির পরিবর্তন। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে অগ্রগামী তরঙ্গ নিয়ে। অগ্রগামী তরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ, এই জিনিসটা তোমরা সবাই কখনো না কখনো বিভিন্ন জায়গায় দেখেছো। অগ্রগামী তরঙ্গ কেমন হয়? ধরা যাক একটা মাধ্যমের ভিতর দিয়ে অগ্রগামী তরঙ্গ যাচ্ছে। যেমন একটা দড়িকে তুমি খুঁটির সাথে বেঁধে ঢেউ তৈরি করলে, তাহলে ঢেউটা দড়ির মধ্য দিয়ে এইভাবে অগ্রসর হচ্ছে। তাহলে এই যে এরকম করে অগ্রসর হচ্ছে, তাহলে এই যে এরকম অগ্রসর হচ্ছে, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তাহলে এই অগ্রগামী তরঙ্গ কয়েক রকম হয়। মেইনলি আমরা এই অগ্রগামী তরঙ্গের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো দেখো অগ্রগামী তরঙ্গটা কিরকম হয়। এই যে আমি অগ্রগামী তরঙ্গটা আঁকলাম, এটা আসলে একটা আর তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ, যেখানে তরঙ্গের বেগ হচ্ছে সামনের দিকে, কিন্তু তরঙ্গের মধ্যে যে কণাগুলো থাকে সেই কণাগুলো শুধু উপরে নিচে লাফালাফি করে। যেমন এখানের যে কণা, সে শুধু এখানে উপরে নিচে লাফালাফি করবে। আমি যতখানি দেখাচ্ছি ততখানি না, এই লাইন থেকে শুরু করে এই লাইন পর্যন্ত, এই দুই লাইনের মধ্যে এরকম করে লাফালাফি করবে। তাহলে এই যে আমি বললাম ও শুধু লাফালাফি করবে, তাহলে আবার তরঙ্গ সামনে যাচ্ছে, সেটা কিভাবে পসিবল? এই জিনিসটা হচ্ছে আমরা একটা অ্যানিমেশনের সাহায্যে দেখাবো। তার আগে একটু বলে নেই, আমরা দুই ধরনের তরঙ্গ দেখব। একটা হচ্ছে আর তরঙ্গ এটা, আর আরেকটা হচ্ছে লম্বিক তরঙ্গ। সেখানে সংকোচন প্রসারণ, আবার সংকোচন প্রসারণ, এর মাধ্যমে তরঙ্গ অগ্রসর হবে, সেটা হচ্ছে আমাদের লম্বিক তরঙ্গ। এই দুই ধরনের তরঙ্গ এখন আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখব। এই দেখো আমরা একটা ট্রান্সভার্স ওয়েভ বা একটা আর তরঙ্গ দেখতে পাচ্ছি। এখানে খেয়াল করো, একটা চূড়ার থেকে আরেকটা চূড়ার দৈর্ঘ্য, এটাকে আমরা বলি ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য। এখানে একটু খেয়াল করে দেখো, দেখলেই তোমাদের কাছে মনে হবে যে এই দিক থেকে এই দিকে আস্তে আস্তে একটা তরঙ্গ চলে যাচ্ছে বা কিছু একটা চলে যাচ্ছে। এই যে কিছু একটা মনে হচ্ছে এদিকে চলে যাচ্ছে, সেটাই হচ্ছে আসলে আমাদের আর তরঙ্গটা। কিন্তু তুমি যদি খুব ভালো করে খেয়াল করো যে কোনো একটা কণার দিকে, যেমন এখানে আমরা কিছু কণাকে লাল করে দিয়েছি, দেখো এই লাল কণাটা, আমি এক কাজ করব, আমি আমার কলমটাকে এই লাল কণার সাথে সাথে উপরে উঠাবো এবং নিচে নামাবো। তোমরা খুব ভালো করে খেয়াল করবে যে লাল কণাটা কি সামনে পিছনে যায় নাকি শুধু উপরে নিচে উঠানামা করে। তাহলে দেখো আমি শুরু করলাম, আমি এই যে কলমটাকে এই লাল কণার সাথে সাথে উপরে উঠাচ্ছি, আবার নিচে নামাচ্ছি, এই লাল কণার সাথে সাথে কলমটাকে উপরে উঠাচ্ছি, আবার নিচে নামিয়ে আনলাম। তাহলে দেখো এই লাল কণাটা কিন্তু আমার কলমের মতো করে নির্দেশিত পথে শুধু উপরে উঠে আবার নিচে নেমে যায়, আবার উপরে উঠে আবার নিচে নেমে যায়, বাট সে কিন্তু ডানে বামে চলাফেরা করে না। কিন্তু পরপর অনেকগুলা কণা ঠিক একইভাবে সরলচন্দ্রিত স্পন্দন দেয় বলে আমাদের কাছে মনে হচ্ছে যে বাম থেকে ডান দিকে কিছু একটা চলে যাচ্ছে। যেটা চলে যাচ্ছে সেটাই হচ্ছে তরঙ্গ, আর এই যে উঠানামা করলো এটা হচ্ছে কণার নিজের বেগ। তাহলে এভাবে একটা আর তরঙ্গ তৈরি হয়। আর এবার আমি একটা লম্বিক তরঙ্গ দেখাবো। এই যে লম্বিক তরঙ্গটা, এখানে দেখো
এই লম্বিক তরঙ্গটাকে আমি একটু জুম ইন করার চেষ্টা করি। এই দেখো, এই লম্বিক তরঙ্গটায় মনে হচ্ছে যে ডান দিক থেকে বাম দিকে কিছু একটা চলে যাচ্ছে, আবার মনে হবে বাম দিক থেকে ডান দিকে কিছু একটা চলে যাচ্ছে। তাহলে দেখো, এই যে লম্বিক তরঙ্গটা চলাফেরা করছে বলে মনে হচ্ছে, যেটাকে মনে হচ্ছে যে চলাফেরা করে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার তরঙ্গটা। তাহলে এই যে এটা হচ্ছে আমার তরঙ্গটা, এর মধ্যে যে কণাগুলো, সেই কণাগুলো কিন্তু আসলে কোনোটাই ডানে ক্রমাগত চলতেই থাকে না, বামেও ক্রমাগত চলতেই থাকে না। এরা শুধু ডানে বামে চলাফেরা করে, কিন্তু মনে হয় যেন একটা তরঙ্গ একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। তাহলে এখানে তরঙ্গের বেগ কোন দিকে আমি একটু বলি। তরঙ্গের বেগ হচ্ছে বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিকে, এটা হচ্ছে তরঙ্গের বেগ। এবার দেখি কণার বেগ কোন দিকে। এই যে আমরা একটা কণাকে এখানে লাল করে দিলাম, এই কণাটার দিকে সবাই তাকাও। আমার কলমটাকে আমি এই কণার সাথে সাথে একবার ডানে নিচ্ছি, একবার বামে নিচ্ছি, একবার ডানে নিচ্ছি, আবার বামে নিচ্ছি। তাহলে এরকম করে ডান বাম করতে করতে এই লাল কণাটা কিন্তু কখনোই তার জায়গা ছেড়ে সরে যাচ্ছে না। এই কণাটা যেখানে ছিল, এই কণাটা সেখানে থেকেই একবার একটুখানি ডানে যায়, একবার একটুখানি বামে যায়। এরকম অন্য যে কোনো কণাকে যদি আমি লাল করে দিতে পারি, সেটাকেও দেখবো যে ডানে যাচ্ছে বামে যাচ্ছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে। কিন্তু তরঙ্গের বেগ কিন্তু কন্টিনিউয়াসলি ডান দিকে, তরঙ্গ যাচ্ছেই ডান দিকে। তাহলে তরঙ্গ যাচ্ছে এদিকে, আর কণাটা ডানে বামে চলাফেরা করে। তাহলে তরঙ্গের বেগের সাথে কণার চলনের বেগ কত ডিগ্রি? হয় 0 ডিগ্রি, না হয় 180 ডিগ্রি, হয় 0 ডিগ্রি, না হয় 180 ডিগ্রি। তার মানে সবসময়ই কণার চলনের বেগ তরঙ্গের বেগের সাথে সমান্তরাল। আর এর আগে আমরা যে তরঙ্গটা দেখেছিলাম, এই নিচে উঠানামা করে। তাহলে দেখো, তরঙ্গ বাম থেকে ডানে যায়, কিন্তু কণা উপরে নিচে উঠানামা করে। তাহলে তরঙ্গের বেগের সাথে কণার বেগ কিন্তু লম্ব। তাই এটা হচ্ছে আমার আর তরঙ্গ, আর এখানে সমান্তরাল ছিল, এটা হচ্ছে আমার লম্বিক তরঙ্গ। তাহলে আমরা এই দুই ধরনের তরঙ্গ দেখে ফেললাম। তাহলে এই দুই ধরনের তরঙ্গের পরে আমরা আরেকটা স্পেশাল টাইপের ওয়েভের দিকে যাই। সেটা হচ্ছে পানির সারফেসে যে ধরনের ওয়েভ তৈরি হয়, এটাকে বলা হয় সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ। এই পৃষ্ঠ তরঙ্গ দেখো, এই ছবিটা দেখেই মনে হচ্ছে যে একটা পানির ঢেউয়ের মতো, মনে হবে যে একটা পানির ঢেউ খেলছে। তাহলে দেখো, এখানে এই হলুদ কণাটাকে যদি আমি ট্র্যাক করি, দেখতে পাবো হলুদ কণাটা আসলে বৃত্তাকারে ঘুরছে। দেখো, আমি আমার এই কলমটাকে এই হলুদ কণার সাথে সাথে মুভ করি, তোমরা দেখতে পাচ্ছ এই হলুদ কণাটা আসলে বৃত্তাকারে ঘুরছে। তাহলে এরকম যদি সবাই বৃত্তাকারে ঘুরতে থাকে, তাহলে সবাই মিলে এইরকম একটা তরঙ্গ তৈরি করে, যেটাকে আমরা পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ বলতে পারি। তাহলে এই গেল হচ্ছে আমাদের কিছু তরঙ্গের অ্যানিমেশন। এরপরে আমরা এই লম্বিক তরঙ্গের সমীকরণে যেতে পারি। আমরা এই লম্বিক তরঙ্গের বা অগ্রগামী তরঙ্গের সমীকরণে যদি যাই, সেটাকে আমি এভাবে লিখে দেখাতে পারি। দেখো, আমরা তরঙ্গের সমীকরণটা লিখবো। এখন আমরা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ লিখব। অগ্রগামী তরঙ্গের সমীকরণটা এরকম: y equals a sin 2 pi by lambda vt minus x। তাহলে দেখো, এই যে আমি এখানে বিভিন্ন প্যারামিটার লিখলাম, তার পরিচয়গুলো দেই। যেমন a হচ্ছে তার বিস্তার, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, v হচ্ছে তরঙ্গের বেগ, আর এই যে x হচ্ছে পথ পার্থক্য, পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে সরণ, y হচ্ছে সরণ, কার সরণ? কণার সরণ, যে কোনো একটা কণার সরণ। a হচ্ছে বিস্তার, 2 pi to 2 pi নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, v তরঙ্গের বেগ, t হচ্ছে সময়, আর x হচ্ছে পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো তো, যদি এরকম হয় যে এই যে ল্যামডা, এই ল্যামডার ভ্যালু আমি বলে দিলাম, ল্যামডার ভ্যালু হচ্ছে 1 মিটার। এই যে v আমি বলে দিলাম 1, t এর ভ্যালু বলে দিলাম 1, x এর ভ্যালু বলে দিলাম 0। তাহলে আমাকে বলো, যদি a হয় 0.5, তাহলে y এর ভ্যালু কত? তাহলে আমি কি কি মান দিয়ে দিচ্ছি, আমি কি কি মান দিয়ে দিচ্ছি সেগুলো আরেকবার একটু দেখো। a হচ্ছে 0.5, আর ল্যামডা হচ্ছে 1, v 1, t 1, আর x এর মানটা হচ্ছে 0। তাহলে এই জিনিসটা তোমরা কিভাবে ক্যালকুলেট করবে?
তোমরা ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নিয়ে যাও, রেডিয়ান মোডে নিয়ে এই মানটা বসিয়ে ফেলো, তাহলেই জেনে যাবে যে এই y এর মানটা কত আসবে। তোমরা এই y এর মানটা ক্যালকুলেট করতে করতে আমরা হচ্ছে এখন জিনিসটা দেখাবো কিভাবে করতে হয়। তাহলে যেহেতু আমার এই ভিতরের মানগুলো সব রেডিয়ানে নেয়া, আমার ক্যালকুলেটরকে অবশ্যই আগে রেডিয়ান মোডে নিতে হবে। ক্যালকুলেটরে কিভাবে রেডিয়ান মোডে নিতে হয় সেটা আমি একবার না হয় দেখিয়ে দিচ্ছি। এই যে অন বাটনের পাশে যে মোড বাটন, এই মোড বাটনে যদি আমি প্রেস করতে থাকি একবার, দুইবার, তিনবার, চারবার, এই চতুর্থবার প্রেস করলে আমি দেখব ডিগ্রি, রেডিয়ান, গ্রেডিয়েন্ট এইরকম বিভিন্ন জিনিসগুলো চলে আসলো, এই বিভিন্ন পদ্ধতিগুলো চলে আসলো। এখান থেকে আমার রেডিয়ানটা সিলেক্ট করতে হবে। তো আমি চারবার মোড টেপার পর যদি এই যে রেডিয়ানের নিচে লেখা 2, এই 2 প্রেস করি, তাহলে হচ্ছে ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে চলে গেল। এইবারে আমি হচ্ছে এই মানগুলো বসাতে পারি। তাহলে মানগুলো যদি বসিয়ে দিই, ভি তো 1, টি ও 1, তাহলে 1 মাইনাস 0 1, তার মানে টুয়াইস পাই বাই ল্যামডা, ল্যামডা তো 1, তাহলে শুধু টুয়াইস পাই থাকবে। তাহলে আমি লিখবো এ হচ্ছে আমার 0.5 ইন্টু সাইন টুয়াইস পাই। তাহলে আমি টুয়াইস পাই কিভাবে লিখবো, 2 লিখলাম, 2 লিখে ইন্টু পাই কিভাবে দিব, এই শিফট দিয়ে নিচে পাই দিলে পাই চলে আসলো। তাহলে হাফ সাইন ইন্টু টুয়াইস পাই দিলে রেজাল্ট চলে আসলো 0, অর্থাৎ এই অঙ্কটার রেজাল্ট হচ্ছে 0। আমাকে সিয়াম, তারপর সম্রাট এবং মাহাদি সাকিব অনেকেই জানিয়েছো রেজাল্ট হচ্ছে 0, অর্থাৎ আমরা যেই সময় যেই বেগ দিয়ে দিলাম সেই সময়ে এই তরঙ্গের কণাটার সরণ হবে 0, অর্থাৎ সে সাম্যাবস্থায় থাকবে। মাহাদি সাকিব আজকে আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণটা দেখে ফেলেছি, এরপর হচ্ছে আমরা স্থির তরঙ্গ দেখব। এই স্থির তরঙ্গটা কিভাবে তৈরি হয় আমি একটু বলে দেই। আমার এই পাশ থেকে একটা তরঙ্গ যদি যায়, তাহলে এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। এই তরঙ্গের সমীকরণ মনে করো y1 ইকুয়ালস a sin টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। ঠিক বিপরীত দিক থেকে যদি একই রকম আরেকটা তরঙ্গ আসে, হুবহু একরকম, তাহলে তার সমীকরণটা হবে y2 ইকুয়ালস a sin টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি প্লাস এক্স। প্লাস এক্স কেন, সে বিপরীত দিক থেকে আসলো, এই জন্য প্লাস এক্স। এই দুইটা তরঙ্গ যদি উপরিপাতিত হয়, অর্থাৎ দুইটা যদি একই সাথে একই জায়গায় উৎপন্ন হয়, তখন এই দুইটা মিলে একটা স্থির তরঙ্গ তৈরি হবে। এটা তো একটা অগ্রগামী তরঙ্গ ছিল, অর্থাৎ ডানে যাচ্ছে, আবার এটা একটা অগ্রগামী তরঙ্গ ছিল যেটা বামে যাচ্ছে, কিন্তু এই দুইয়ে মিলে যে স্থির তরঙ্গ তৈরি হবে সেটা সমীকরণটা আমরা এই দুইটা যোগ করলে পেয়ে যাব। এটা যোগ করলে পেয়ে যাব 2a sin, আমরা এই দুইটা সমীকরণকে যোগ করলে স্থির তরঙ্গের সমীকরণটা পেয়ে যাব, সেটা হচ্ছে 2a sin টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি cos টুয়াইস পাই বাই ল্যামডা এক্স। এই হচ্ছে আমাদের স্থির তরঙ্গের সমীকরণ। তো এই যে আমরা এটাকে কেন এটা স্থির তরঙ্গ সেই ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে এই তরঙ্গটাকে আমরা ডানে বামে কোনো দিকে যেতে দেখব না, আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে এখন এই স্থির তরঙ্গ জিনিসটা বুঝবো। তোমরা অনেকেই এই ইকুয়েশন দেখে বুঝতে পারছো না যে স্থির তরঙ্গটাকে কেন আমরা স্থির তরঙ্গ বলতে চাচ্ছি। তাহলে আমরা এখন একটা অ্যানিমেশনে চলে যাই, আমরা স্থির তরঙ্গটা দেখব। দেখো এই হচ্ছে আমাদের স্থির তরঙ্গ। তাহলে আমি এখানে এক্সপ্লেইন করি কোন জিনিসটা কি। তোমরা খুব ভালো করে এখন খেয়াল করো, কারণ খুব ভালো করে খেয়াল না করলে এটা বুঝাই যাবে না। দেখো এখানে আমি প্রথমে এই হলুদ তরঙ্গটার দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। এই যে হলুদ রঙের তরঙ্গটা, এই হলুদ রঙের তরঙ্গটা কিন্তু আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে। তাহলে এই হলুদ রঙের তরঙ্গটা হচ্ছে একটা এটা একটা অগ্রগামী তরঙ্গ। আমি আবারও বলছি, এই হলুদ রঙের তরঙ্গটা আস্তে আস্তে ডান দিকে চলে যাচ্ছে। তাহলে এই হলুদ রঙের তরঙ্গটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। এখানে তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখবে ছাই রঙের আরেকটা তরঙ্গ আস্তে আস্তে বাম দিকে চলে যাচ্ছে। হলুদটা যেদিকে যাচ্ছে তার ঠিক একই আকৃতির একই বেগে বিপরীত দিকে ছাই রঙের একটা তরঙ্গ খুব আস্তে আস্তে দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমি দেখানোর জন্য একটু কাছে নিয়ে আসার চেষ্টা করি, দেখো তোমরা দেখতে পাও কিনা। তাহলে দেখো এই যে ছাই রঙের তরঙ্গটা, এই যে আমি কলম দিয়ে দেখাচ্ছি, ছাই রঙের তরঙ্গটা আস্তে আস্তে বামে চলে যাচ্ছে, আর একই সাথে হলুদ রঙের তরঙ্গটা চলে যাচ্ছে ডানে। এরা দুইজন হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তাহলে আমার হলুদ তরঙ্গ যায় ডানে আর ছাই রঙের তরঙ্গ যায় বামে। এবার তোমরা এই বেগুনি রঙের তরঙ্গটার দিকে দেখো।
এই যে বেগুনি রঙের তরঙ্গটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ডানেও যায় না, এটা বামেও যায় না, এটা এক জায়গায় খালি বড় হয় ছোট হয়। তাহলে এই বেগুনি রঙের তরঙ্গটাই হবে আমাদের স্থির তরঙ্গ। তাহলে এই যে বেগুনি রঙের তরঙ্গটার দিকে এবার তাকাও, তোমরা দেখলে দুইটি অগ্রগামী তরঙ্গ মিলে একটা স্থির তরঙ্গ তৈরি হচ্ছে। এবার আমরা শুধু এই বেগুনি তরঙ্গটার উপরে কনসেন্ট্রেট করব। তাহলে দেখো, এই বেগুনি তরঙ্গটাকে আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই বেগুনি রঙের তরঙ্গটার দিকে তাকালে দেখতে পাবে যে এই বেগুনি তরঙ্গের সব জায়গায় স্পন্দন সমান নয়। যেমন এই যে একটা জায়গা, আমি এখানে কলমটা রাখলাম, দেখো বেগুনি তরঙ্গটা এখানে যা ছিল তাই আছে, উপরেও উঠছে না নিচেও নামছে না। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার নিস্পন্দ বিন্দু বা নোড। আর এই জায়গাটা দেখো, এটা সবচেয়ে বেশি উপরে উঠে আবার সবচেয়ে বেশি নিচে নেমে যায়, আবার এটা সবচেয়ে বেশি উপরে উঠে সবচেয়ে বেশি নিচে নেমে যায়। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু। তাহলে আমরা নিস্পন্দ বিন্দু দেখলাম, সুস্পন্দ বিন্দু দেখলাম। এবার যদি আমরা এই স্থির তরঙ্গটাকে কাগজে কলমে আঁকতে চাই, তাহলে কিভাবে আঁকতে পারি দেখো। স্থির তরঙ্গের দুই অবস্থায় আমি একসাথে দেখাচ্ছি। দেখো, এই দুইটা খুঁটির মধ্যে আমি যদি একটা দড়ি রেখে স্থির তরঙ্গ তৈরি করি, তাহলে স্থির তরঙ্গটা একবার এরকম হবে, একবার এরকম হবে। তাহলে এই হচ্ছে আমার সুস্পন্দ বিন্দু, আর এটা হচ্ছে নিস্পন্দ বিন্দু। এরপরে আমি যদি আরো জোরে টোকা দেই, তাহলে স্থির তরঙ্গটা এইরকম হয়ে যাবে, এইরকম এইরকম হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার নিস্পন্দ 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 বিন্দু, কারণ এরা নড়ে না, একই জায়গায় থাকে। আর এই যে এই অংশটা, এটা হচ্ছে সুস্পন্দ, এটাও সুস্পন্দ। একটা নিস্পন্দ থেকে একটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব হচ্ছে λ/4। আর একটা নিস্পন্দ বিন্দু থেকে তার পরবর্তী নিস্পন্দ বিন্দুর দূরত্ব হচ্ছে λ/2। তাহলে এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা ল্যামডা। তাহলে আমি আবারও বলি, একটা নিস্পন্দ বিন্দু থেকে একটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব হচ্ছে λ/4, আর একটা নিস্পন্দ থেকে নিস্পন্দ বিন্দুর দূরত্ব হচ্ছে λ/2। আবার একটা সুস্পন্দ থেকে অন্য আরেকটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব হচ্ছে λ/2। তাহলে তোমরা আমাকে বলো তো, আমরা যদি একটা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে খুঁজে বের করতে চাই কয়টা নিস্পন্দ কয়টা সুস্পন্দ বিন্দু আছে, তাহলে উত্তর কি হবে? একটা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা দৈর্ঘ্যের মধ্যে, একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে টোটাল ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। বলো, একটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমরা মোট কয়টা সুস্পন্দ এবং কয়টা নিস্পন্দ বিন্দু পাবো? তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন, আমরা কয়টা সুস্পন্দ এবং কয়টা নিস্পন্দ বিন্দু পাবো। তোমরা উত্তর দিতে দিতে আমি আস্তে আস্তে করে উত্তরটা বলে দেই। দেখো, উত্তরটা হচ্ছে, আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে অর্থাৎ ল্যামডা দৈর্ঘ্যের মধ্যে এই যে একটা নিস্পন্দ বিন্দু পাচ্ছি, একটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি, আরো একটা নিস্পন্দ বিন্দু পাচ্ছি, আরো একটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি। তাহলে নিস্পন্দ পেলাম দুটা, আর সুস্পন্দ পেয়ে গেলাম আরো দুইটা। তাহলে দুইটা নিস্পন্দ দুইটা সুস্পন্দ। এটাকে কি আমি এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ধরতে পারবো? অ্যান্সারটা হচ্ছে, আসলে এরপরে যদি আরো তরঙ্গ থাকে, তাহলে এই নিস্পন্দ বিন্দুটা তার পরের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে আমাকে কাউন্ট করতে হবে। তাহলে ঠিক ল্যামডা দূরত্বের মধ্যে আমি পাবো দুইটা নিস্পন্দ বিন্দু আর দুইটা সুস্পন্দ বিন্দু, দুইটা নিস্পন্দ দুইটা সুস্পন্দ বিন্দু। তাহলে এই মাত্র আমি দেখতে পাচ্ছি সম্রাট অ্যান্সার লিখেছো 2 এবং 2। অ্যান্সারটা হচ্ছে এটাই, 2 এবং 2, দুইটা সুস্পন্দ বিন্দু এবং দুইটা নিস্পন্দ বিন্দু। এবং আবারও মাহাদি সাকিব আরো একটা সঠিক উত্তর দিয়েছো, দুইটা সুস্পন্দ এবং দুইটা নিস্পন্দ বিন্দু। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এছাড়া রকিবুল এবং মাসুদ, তারাও 2 অ্যান্সার দিয়েছো। আমরা আমাদের আজকের লাস্ট টপিকে চলে যাচ্ছি। লাস্ট টপিক হচ্ছে বিট। আমি বিটের একটা অঙ্ক করানোর মাধ্যমে বিটের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, বিটের অঙ্কগুলো এভাবে আসে। বলা হয় যে আমার একটা সুরশলাকার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি দেয়া, ধরো এটা হচ্ছে 500 হার্টজ, এই জিনিসটা হচ্ছে 500 হার্টজ। তাহলে এটা হচ্ছে বিট। এই অঙ্কটাই আমি করাচ্ছি এখন। অনেকক্ষণ ধরে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যাচ্ছ সুর বিরাম বা বিটের ম্যাথগুলি আমরা কিভাবে করব, তো আমরা সেটাই দেখাচ্ছি। দেখো, তো আমরা বিট বা সুর বিরামের ম্যাথগুলো করে দেই। 500 হার্টজ হচ্ছে এই সুরশলাকাটার কম্পাঙ্ক। আমরা এই সুরশলাকার পাশে অন্য আরেকটা টিউনিং ফর্ক বা অন্য আরেকটা সুরশলাকা রাখলাম, যার কম্পাঙ্ক আমরা জানি না। আমরা
এর কম্পাঙ্ক খুঁজে বের করতে চাই। তো আমরা বলে দিচ্ছি যে এই দুইটির মধ্যে সেকেন্ডে 5টা বিট হয়, 5 বিটস পার সেকেন্ড। অর্থাৎ এই দুইজনকে যদি আমি একত্রে শব্দ করি তাহলে আমরা সেকেন্ডে 5 বার শব্দটাকে বাড়তে শুনবো এবং 5 বার শব্দটাকে কমতে শুনবো। এটাই হচ্ছে সুরবিরাম বা বিট। এটা কেন হয়? এই দুইটা টিউনিং ফর্ক বা এই দুইটা সুরশলাকার মধ্যে ফ্রিকোয়েন্সির পার্থক্যের কারণে। দুইটা সুরশলাকার মধ্যে ফ্রিকোয়েন্সির পার্থক্য যত হবে সেকেন্ডে ঠিক ততগুলো করে বিট শোনা যাবে। যদি এই দুইজনের ফ্রিকোয়েন্সির পার্থক্য হয় 1 তাহলে সেকেন্ডে একটা বিট শোনা যাবে। যদি ওদের ফ্রিকোয়েন্সির পার্থক্য হয় 2 তাহলে 2টা বিট শোনা যাবে। তাহলে এই যে আমি লিখে দিলাম 5টা বিট শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে আমি লিখে দিলাম এই দুইজনের ফ্রিকোয়েন্সি, এই দুইজনের মধ্যে 5টা বিট হচ্ছে, তাহলে এর দ্বারা আমরা বুঝে গেলাম যে এই দুইটির মধ্যে ফ্রিকোয়েন্সির পার্থক্য হচ্ছে সেকেন্ডে 5টা। অর্থাৎ একটা যদি এফ হয় তাহলে আরেকটা হবে এফ প্লাস মাইনাস এফ, এফ প্লাস মাইনাস 5। তাহলে দেখতে পাচ্ছ যে এই দুটার মধ্যে ফ্রিকোয়েন্সির পার্থক্য হবে 5। তাহলে এইবার দেখো আমি অঙ্কটা কিভাবে করি। আমরা ধরে নিচ্ছি এই যে এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সির অক্ষ। তাহলে ফ্রিকোয়েন্সির অক্ষে আমরা আমাদের যে জানা সুরশলাকা, সেই জানা সুরশলাকার কম্পাঙ্কটা লিখে ফেললাম 500 হার্টজ। তাহলে অজানা সুরশলাকার সাথে 5টা বিট তৈরি করে। তার মানে অজানা শলাকার কম্পাঙ্ক খুব ভালোভাবে খেয়াল করো। অজানা শলাকার কম্পাঙ্ক এই জানা শলাকার কম্পাঙ্কের চেয়ে 5 বেশি অথবা 5 কম। যদি আমরা ধরে নেই অজানা শলাকার কম্পাঙ্ক 5 বেশি, তাহলে এই যে আমি উপরে একটা দাগ দিয়ে লিখব 505। আর যদি আমি ধরে নেই অজানা শলাকার কম্পাঙ্ক 5 কম, তাহলে আমরা নিচে লিখতে পারি হচ্ছে 495। আচ্ছা, এই যে আমরা লিখলাম 5 বিটস পার সেকেন্ড, যে কোনো সংখ্যক বিট হলেই কি আমরা শুনতে পারবো? এইমাত্র আমাদেরকে একজন প্রশ্ন করেছো যে আমরা 10টার বেশি বিট শুনতে পারবো কিনা। আব্দুল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছো যে আমরা 10টির বেশি হলে শুনতে পাবো কিনা। অ্যান্সার হচ্ছে না, আমরা আসলে শুনতে পাবো না। কারণ যে কোনো সংখ্যক বিট আসলে কানে শোনা যায় না। 10টার বেশি যদি বিট হয় 0.1 সেকেন্ডের কম সময়ে আরেকটা বিট চলে আসে। 0.1 সেকেন্ডের কমে পরপর দুইটা শব্দ আসলে আমরা আলাদা করে বুঝতে পারবো না, তাই আসলে শুনতে পাবো না। তাহলে আমরা আবার আমাদের অঙ্কে ফিরে আসি। তাহলে আমাদের জানা শলাকা ছিল হচ্ছে 500, আর অজানাটার সাথে 5টা বিট তৈরি করে, তাই হয় 505 অথবা 495। এবার আরো একটা ইনফরমেশন দেয়া বলা হলো, জানা শলাকায় মোম মাখালে বিট কমে, এই কথাটা বলে দেয়া। তাহলে দেখো, যে শলাকায় আমি মোম মাখাবো সেই শলাকার ভর বৃদ্ধি পাবে। ভর বৃদ্ধি পেলে কি হবে? ফ্রিকোয়েন্সি কমে যাবে। এই দেখো, জানা শলাকায় আমি মোম মাখাবো, তাহলে জানা শলাকা ভারী হয়ে গেল। ভারী হয়ে গেলে তার কি হবে? ভারী হয়ে গেলে ফ্রিকোয়েন্সি নিচে নেমে যাবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে। তাহলে এই যে আমি বললাম জানা শলাকায় নিচে আমি একটা দাগ দিব। কেন আমি নিচে দাগ দিলাম, কেন উপরে না? কারণ ভারী হয়ে তার ফ্রিকোয়েন্সি কমে যাবে। আমি যদি এই কথা বলতাম যে এই জানা শলাকায় শিরিষ কাগজ দিয়ে ঘষে দিলাম, তাহলে হালকা হয়ে ফ্রিকোয়েন্সি উপরে উঠে যেত। আর যেহেতু জানা শলাকায় আমি মোম মাখালাম, তাই ভারী হয়ে ফ্রিকোয়েন্সি নিচে নেমে যাবে। এই যে দেখো, আমি জানা শলাকার নিচে একটা দাগ দিলাম, এটা হচ্ছে এই জানা শলাকার নতুন অবস্থান। এখন দেখো তো, এই নতুন অবস্থানের সাথে এই যে পুরনো 500। আচ্ছা, মাঝখানে আমাদের নেটের একটু সমস্যা হয়েছিল। আমাদের নেটের সমস্যা হয়, আমাদের লাইভ ভিডিওর ফিডটা কেটে গিয়েছিল। তো আমরা আবার শুরু করছি এই অঙ্কটা। একটু পিছন থেকে আমি আবার শুরু করি। দেখো, একটু খেয়াল করো, আমরা বলেছিলাম আমাদের জানা শলাকার কম্পাঙ্ক হচ্ছে 500 হার্টজ, আর অজানা শলাকার সাথে 5টা বিট তৈরি করে। যদি 5টা বিট তৈরি করে তাহলে হতে পারে 505 অথবা নিচে হতে পারে 495। এরপরে পাশে একটা ইনফরমেশন দেয়া, জানা শলাকায় মোম মাখালে বিট কমে যায়। জানা শলাকায় কেউ যদি শিরিষ কাগজ দিয়ে ঘষে তাহলে হালকা হয়ে তার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। আর জানা শলাকায় কেউ যদি মোম মাখায় তাহলে ভারী হয়ে তার ফ্রিকোয়েন্সি কমে যাবে। ফ্রিকোয়েন্সি কমে যাওয়ায় আমরা নিচে একটা লাল দাগ দিয়েছিলাম নতুন করে, যা দিয়ে বুঝাচ্ছিলাম ফ্রিকোয়েন্সিটা আগের চেয়ে কমে গেল। এবার আমরা একটা কাজ করতে পারি, এই আগের 505 এর সাথে পার্থক্যটা দেখা যাক। পার্থক্যটা কিন্তু আগের চেয়ে বড় হয়ে গেল। এবার দেখা যাক নিচেরটার সাথে কি হয়। এই যে দেখা গেল পার্থক্য কম। তাহলে এখানে কি হচ্ছে? এখানে পার্থক্য
বাড়ে, তার মানে বিটও বাড়া উচিত। আর এখানে পার্থক্য কমে, পার্থক্য কমে, তার মানে বিটও কমা উচিত। তাহলে যেহেতু এখানে পার্থক্য বাড়ে, বিট বাড়ে, এখানে যেহেতু পার্থক্য কমে, বিট কমে। আমার প্রশ্নে কি বলা? বিট কমে। তাহলে এই যে এখানে পার্থক্য কমে আর প্রশ্নেও বলা বিট কমে, তার মানে আমার সঠিক উত্তর ছিল 495। এই 495 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যেমন আমি আরেকবার বলি জিনিসটা, এই জানা শলাকার ফ্রিকোয়েন্সি আমি কমিয়ে দিয়েছিলাম কিভাবে? এই শলাকাটাকে ভারী করে দিয়ে। তার ফ্রিকোয়েন্সি কমে গেলে কার সাথে পার্থক্য বাড়বে? 505-এর সাথে। আর কার সাথে পার্থক্য কমবে? এই নিচেরটার সাথে। তাহলে এই নিচেরটার সাথে পার্থক্য যদি কমে, তাহলে এখানে হচ্ছে বিট কমবে আর এখানে হচ্ছে আসলে বিট বাড়বে। তো আমি প্রশ্নে বলেছিলাম বিট কমে, সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে আসলে 495। আচ্ছা, তাহলে দেখা যাক যদি আমি অন্যরকম ভাবে বলতাম। যেমন আমি যদি বলতাম যে এইরকম, আমি যদি এরকম বলতাম যে জানা শলাকা 500, আমি অন্য একটা অঙ্ক করাচ্ছি। এটা হচ্ছে আমার জানা শলাকা, এটা হচ্ছে 500 হার্টজ, এটা লেখা। আর অজানাটা আমি আগের মতোই ধরে নিচ্ছি 505, আর অজানাটা আগের মতোই ধরে নিচ্ছি 495। তাহলে এই দুটো হচ্ছে আমার অজানা, এই দুটো হচ্ছে আমার অজানা। এবার আমি বললাম যে জানা শলাকায়, জানা শলাকায় শিরিষ কাগজ ঘষলে, শিরিষ কাগজ ঘষা হলো, ফলে বিট বাড়ে। তাহলে আমি কি অ্যান্সার দিব? দেখো, আমি বললাম জানা শলাকায় শিরিষ কাগজ ঘষা হলো। জানা শলাকায় যদি আমি শিরিষ কাগজ ঘষি, জানা শলাকা হালকা হয়ে যাবে। হালকা হয়ে গেলে ফ্রিকোয়েন্সি কি হবে? উপরের দিকে উঠবে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি উপরে উঠে গেল। আমি কোন শলাকায় ঘষলাম? জানাটায়। জানাটায় শিরিষ কাগজ ঘষা হলো, তাহলে হালকা হয়ে ফ্রিকোয়েন্সি উঠে গেল। ফ্রিকোয়েন্সি যদি উপরে উঠে যায়, তাহলে এবার দেখি পার্থক্য কার সাথে বাড়ে আর পার্থক্য কার সাথে কমে। এই দেখো এখানে পার্থক্যটা খুব কম, তাহলে এখানে হচ্ছে বিট কমবে, বিট কমে। আর এইখানে দেখো পার্থক্যটা অনেক বেশি, তাহলে এখানে হবে বিট বাড়ে। তাহলে আমাদের প্রশ্নে যেহেতু লেখা বিট বাড়ে, এখানেও লেখা বিট বাড়ে, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 495। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা লাস্ট আর একটা উদাহরণে যাই এই জিনিসটা। তাহলে এটার আমরা দুইটা উদাহরণ দেখলাম, এখন আমরা তৃতীয় উদাহরণে যাচ্ছি। আমরা আগের দুইটা উদাহরণে পরিবর্তন করেছিলাম, এবার আমরা হচ্ছে অজানা শলাকায় একটা পরিবর্তন করব, এবং এটার উত্তর আর আমি দিব না, এটার উত্তর তোমরা দিবে। তাহলে দেখো আমরা একটা কাজ করি, আমরা এই প্রশ্নটা এখানে লিখে দিচ্ছি, তোমরা আমাকে উত্তরটা জানাবে। সবাই খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ো। আমরা এখন হচ্ছে নতুন একটা অঙ্ক করতে যাচ্ছি, সেই অঙ্কের রেজাল্টটা আমি করব না, তোমরা আমাকে করে জানাবে। এটা হচ্ছে আমার জানা শলাকা, জানা। এই জানা শলাকার কম্পাঙ্ক হচ্ছে 600 হার্টজ। আর অজানা শলাকা এর সাথে সেকেন্ডে 4টা বিট উৎপন্ন করে। অজানা শলাকা এর সাথে সেকেন্ডে 4টা বিট উৎপন্ন করে। তাহলে অজানা শলাকার কম্পাঙ্ক কত কত হতে পারে? হয় উপরে হবে 604, অথবা নিচে কম্পাঙ্ক হবে 600-র চেয়ে 4 কম। তাহলে কত হতে পারে? 596, এই পরিমাণ। তাহলে এই হচ্ছে আমার উপরে জানা শলাকার অজানা শলাকার নির্ণয় কম্পাঙ্কের দুইটা পসিবল মান, 604 আর 596। তাহলে এক কাজ করো, এখন আমি প্রশ্নটা বলে দিচ্ছি, তোমরা আমাকে উত্তরটা জানো। প্রশ্নটা হচ্ছে অজানা, অজানা শলাকায়, অজানা শলাকায় মোম মাখলে, অজানা শলাকায় মোম মাখলে বিট কমে যায়। অজানা শলাকায় মোম মাখলে বিট কমে যায়। তোমরা আমাকে এই প্রশ্নটার উত্তর জানাও, আমি একটু পরেই এক্সপ্লেইন করব। তাহলে তোমরা চিন্তা ভাবনা করে এই প্রশ্নের উত্তরটা আমাকে জানাও। আমি আবারও প্রশ্নটা রিপিট করছি। আমার জানা শলাকার কম্পাঙ্ক 600 হার্টজ, আমার জানা শলাকার কম্পাঙ্ক 600 হার্টজ, তার সাথে 4টা বিট তৈরি করে অজানা শলাকা। তাহলে অজানাটা হবে 604 অথবা 596। আমি বলেছি অজানা শলাকায় মোম মাখলে বিট কমে যায়। এবার এর উত্তর কত হবে সেটা বের করতে হবে।
আমি দেখতে পাচ্ছি জুয়েল আহমেদ এবং রাকিবুল ইসলাম অ্যান্সার লিখেছো 604 এবং ফারিয়া অ্যান্সার লিখেছো 596। এরকম আরো অনেকে অ্যান্সার দিচ্ছ, এবং যেহেতু দুইটাই অপশন তাহলে সবাই কোনো না কোনো একটা অ্যান্সার দিলে তো উত্তর হয়েই যাবে। তো আমি এবার উত্তরটা বলে দেই কি হবে। দেখো, আমি মোম মাখাচ্ছি কোন শলাকায়? অজানা শলাকায়। তাহলে আমাকে পরিবর্তন করতে হবে কোন শলাকায়? অজানা শলাকায়। মোম মাখালে কি হয়? ভারী হয়ে যায়, আর ভারী হলে কি হয়? ফ্রিকোয়েন্সি কমে নিচে নেমে যায়। তাহলে এই যে অজানা শলাকার নিচে একটা দাগ দিলাম, এই অজানা শলাকার নিচে একটা দাগ দিলাম, কারণ দুইটাই তো অজানা, দুইটারই নিচে দাগ দিলাম। কেন নিচে দাগ দিলাম? মোম মাখালে ভারী হয় তাই নিচে নেমে যায়। এইবার দেখা যাক, জানা শলাকার সাথে এর পার্থক্য কমে যায়। পার্থক্য কমে যায় মানে বিট কমে। আর নিচেরটা দেখো, নতুন দাগটার সাথে পার্থক্য অনেক বেশি, তার মানে হচ্ছে এখানে বিট বাড়ে। তাহলে আমার প্রশ্নে যেহেতু লেখা বিট কমে যায় আর এখানে আসলো বিট কমে, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 604। তাহলে এই 604 হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে যারা যারা 604 অ্যান্সার দিয়েছো তাদের উত্তরটা সঠিক। তাহলে এবার আমি আমার নেক্সট ক্লাসের রুটিনগুলো বলে দিচ্ছি। নেক্সট ক্লাস হচ্ছে থার্সডে ইংলিশ ট্রান্সফরমেশনের উপরে, আর ফ্রাইডে ক্লাস হবে বাংলা বাচ্য পরিবর্তন। তাহলে এই হচ্ছে আমাদের নেক্সট ক্লাস, এবং ক্লাসের সময়সূচি তোমরা জানো, সময় অবশ্যই 8 PM অর্থাৎ রাত 8টায়। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই সুস্থ থাকো এই কামনায় আমরা আজকের ক্লাসটা শেষ করব। আর তোমরা এই ক্লাসটা শেয়ার করে ফেলো, তাহলে এই ক্লাসটা সবাই দেখতে পাবে। তাহলে এই ভিডিওটা দেখে অনেকে যদি নতুন কিছু শিখতে পারে তাহলে সবাই উপকার হলো। তো তোমরা ভালো থাকো এই কামনায় আমরা আজকে বিদায় নিচ্ছি।